ক্লাস 12 এর পর যারা মিডিয়া স্টাডিজ নিয়ে পড়তে চান এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে নিজেদের কেরিয়ার গড়তে চান, আজকের এপিসোড তাদের জন্য স্পেশাল। আমরা চলে এসেছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে। কথা বলবো মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের এইচওডি এবং সিনিয়র ফ্যাকাল্টি প্রফেসর সৈকত মজুমদারের সঙ্গে। জানবো এখানে ভর্তি হতে গেলে কি কি প্রিপারেশন নিতে হয় এবং কিভাবে তারা স্টুডেন্টদের গ্রুম করে। স্যার ওয়েলকাম। প্রথমে যেটা জানতে চাইবো যে মিডিয়া স্টাডিজ এর ক্ষেত্রে কি কি কোর্সেস এখানে রয়েছে? আমাদের এখানে এখন মিডিয়া স্টাডিজ এর আন্ডারে, অ্যাকচুয়ালি একটু বলে নিই, আমাদের যে স্কুলের আন্ডারে মিডিয়া স্টাডিজটা পড়ানো হয় সেটাকে আমরা বলি স্কুল অফ মিডিয়া আর্টস অ্যান্ড ডিজাইন। এর আন্ডারে আমাদের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন যে কোর্সটা, তাতে ইউজি অ্যান্ড পিজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট দুটো কোর্সই আছে। তার সঙ্গে এই স্কুলের আন্ডারেই আমাদের রয়েছে অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, ভিএফএক্স অ্যান্ড অ্যানিমেশন অ্যান্ড জেনারেটিভ এআই, তিনটে কোর্স। মানে আমরা অ্যাকচুয়ালি যেহেতু এখন আমরা জানি যে মিডিয়াটা অনেকটা ভাস্ট হয়ে গেছে, ট্রেডিশনাল জার্নালিজম মাস কমিউনিকেশনের পাশাপাশি অ্যানিমেশন, গ্রাফিক্স, ভিএফএক্স, এআইটাকেও আমরা আমাদের স্কুলের আন্ডারেই নিয়ে এসেছি। ফলে অ্যানিমেশন গ্রাফিক্সে আমাদের মাস্টার্স এবং ইউজি দুটো কোর্সই রয়েছে। ভিএফএক্স অ্যান্ড অ্যানিমেশন এবং জেনারেটিভ এআই এর ক্ষেত্রে অনলি আন্ডার গ্রাজুয়েট কোর্স। আচ্ছা স্যার, এই যে বললেন যে মিডিয়াতে এখন অনেকটা ভাস্ট হয়ে গেছে, সত্যি এখন অনেক ডাইভার্সিফিকেশন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে স্টুডেন্টরা আসছে একটা বেসিক গ্রামার তো দরকার, এবং সেই জায়গা থেকে তাদেরকে কিভাবে গ্রুম করা হয়? দেখুন, এখানে আমরা স্টুডেন্টসদের যেভাবে গ্রুম করার চেষ্টা করি সেটা হচ্ছে যে সবাইকেই বলি যে মিডিয়া অনেক চেঞ্জ হতে হতে আসছে। আমরা যারা এখানে শিক্ষক হিসেবে আছি, আমাদের মধ্যে অনেকেই বা বেশিরভাগই আমরাও একসময় মিডিয়াতেই কাজ করে এসেছি, কিন্তু সেই সময় মিডিয়া যে রকম ভাবে কাজ করতো, এখনকার মিডিয়ার অপারেশন স্টাইল, টেকনোলজি সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সবকিছুরই বেসিক গ্রামারটা তো একই। ঠিক যেমন আমরা এখন ক্রিকেট খেলা T20 দেখছি, কিন্তু ক্রিকেটের বেসিক ব্যাটের গ্রিপ বা বোলিং এর গ্রিপ সেটা তো সেমই থাকছে, তার ওপরে আমরা মডিফিকেশন করছি। ঠিক সেরকমই জার্নালিজম, মাস কমিউনিকেশন এমন একটা সাবজেক্ট, মিডিয়া এমন একটা সাবজেক্ট যেখানে বেসিক জায়গাটা এক থেকে গেছে, আমরা ওই বেসিকটাও শেখাই। তার সঙ্গে আধুনিক মিডিয়া যেভাবে ডেভেলপ করছে, যেদিকে যাচ্ছে, সেই গ্রুমিংটা আমরা এখানে করার চেষ্টা করি, এবং সেই কারণে আমাদের কোর্সটা এমনভাবে আমাদের ডিজাইন করা থাকে যাতে যতটা থিওরি থাকে তার সঙ্গে সঙ্গেই হ্যান্ডস অন ট্রেনিং যাতে স্টুডেন্টসরা যথাসম্ভব পেতে পারে। আপনি হ্যান্ডস অন ট্রেনিং এর কথা বললেন, আমি আসবো, কারণ এমন একটা ফিল্ড এটা যেখানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু তার আগে এই যে বিভিন্ন ভাগ, মানে আমরাও যখন জার্নালিজম শুরু করেছি তার থেকে আজ অনেকটা বদলে গেছে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং এখন ডিজিটাল মিডিয়ার যুগ। স্টুডেন্টদের মধ্যে কোন ফিল্ডে মধ্যে তাদের ইন্টারেস্টটা সব থেকে বেশি দেখছেন? অবভিয়াসলি এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টুডেন্টদের অধিকাংশেরই ঝোঁক হচ্ছে ডিজিটাল মিডিয়ার দিকে। তবে একটা জিনিস এখানে মানে আমরা এই অনুষ্ঠানটায় বলতে পারি, যারা অডিয়েন্স যারা রয়েছেন তাদের জন্য, আমি বা আপনি যারা মিডিয়ার সঙ্গে একটু যুক্ত তারা জানি যে এখন মিডিয়ামটা অনেকটাই অ্যামালগামেট করে গেছে, মানে ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়াম একসঙ্গে কনভার্জ করে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রনিক মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া আমি বলবো স্টুডেন্টদের আগ্রহটা বেশি। ট্রেডিশনাল প্রিন্ট মিডিয়ার প্রতি আগ্রহ নেই আমি বলবো না, কিন্তু প্রিন্ট মিডিয়ারও যেটা ডিজিটাল ভার্সন সেখানে আগ্রহটা বেশি আসছে। মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমার স্টুডেন্টদের যদি আমি জিজ্ঞেস করি যে নিউজ পেপারে আজকে কি খবর আছে বা আজকের মেইন খবরটা কি, তারা যদি সেটা বলতে পারে, তারা কিন্তু সেটা ওই আমরা যেমন খবরের কাগজের পাতা উল্টে পড়তাম, ওরা আজকাল তো আর খবরের কাগজের পাতা উল্টে পড়ে না, সবটাই মোবাইলে দেখে নেয়। ফলে সেই ঘুরে ফিরে আমাদের ডিজিটাল মিডিয়ামেই আসতে হচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবেই স্টুডেন্টদের আগ্রহটাও ডিজিটাল মাধ্যমের দিকেই বেশি। যারা এই ফিল্ডে আসতে চাইছে, মানে একেবারে একটা মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে, তাদের জন্য প্রথমে কি সাজেশন থাকবে? আমার প্রথম সাজেশন হচ্ছে যে স্টুডেন্টদের বলবো যে যদি মিডিয়ায় আসতে চাও, দুটো জিনিস খুব জরুরি। এক হচ্ছে তোমাকে আপডেটেড থাকতেই হবে। তুমি যেভাবেই মিডিয়ার সঙ্গে যুক্ত হতে চাও না কেন, তুমি ট্রেডিশনাল জার্নালিস্ট হও, তুমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হও, আর তুমি ফিল্ম ডিরেক্টরই হও, যেভাবেই হও না কেন, কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে চারপাশে কি ঘটছে সেটা যদি ভালো করে না জানো, তাহলে আপডেটেড না থাকো, তাহলে তোমার অ্যাজ আ মিডিয়া পার্সন তুমি খুব একটা এগোতে পারবে না। সুতরাং আপডেটেড থাকাটা খুব জরুরি। আর 2 নম্বর হচ্ছে বেসিক গ্রামারটাকে ইগনোর না করেও
আধুনিক প্রযুক্তির সঙ্গে কিভাবে সেটাকে আধুনিক প্রযুক্তি এবং বেসিক গ্রামার দুটোর মানে অ্যামালগামেশনটা দুটো মেলানোটা খুব জরুরি, সেটা তোমাকে শিখতে হবে। এই বেসিক জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করি, তারপরে হ্যান্ডস অন ট্রেনিং এ যতটা শেখাতে পারি। এবার আমি এই হ্যান্ডস অন ট্রেনিং এর ক্ষেত্রেই আসবো, কারণ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা এমন মানে বই থেকে যেগুলো আমরা পড়ছি সেটা একটা ডেফিনেটলি পিলার, সেটাকে বেস করে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু এই মিডিয়াতে প্রত্যেক দিন নতুন এক্সপেরিয়েন্স এবং সেটা ফিল্ড ওয়ার্কটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এসএনইউর যারা স্টুডেন্টরা থাকছে তাদেরকে সেটা কিভাবে আপনারা প্রোভাইড করেন, কিভাবে গ্রুম করা? অনেকগুলো জিনিস আছে, একটা একটা করে বলি। প্রথমত আমরা প্রথমেই বলেছি যে কোর্স ডিজাইনটাই এমন ভাবে করা হয় যেটা প্র্যাকটিক্যালের পার্টটা অনেক বেশি থাকে। মানে আমাদের প্রায় প্রতিটা পেপারই প্রজেক্ট বেসড। মানে প্রজেক্ট বেসড মানে ধরা যাক আমাদের ফিল্মের পেপার রয়েছে বা ডকুমেন্টারি প্রোডাকশনের পেপার রয়েছে, তার সঙ্গে ট্রেডিশনাল জার্নালিজমের পেপারও রয়েছে। প্রত্যেকটা পেপারেই স্টুডেন্টদের একটা এন্ড সেমিস্টারে একটা প্রেজেন্টেশন দিতে হয়, প্রজেক্ট প্রেজেন্টেশন। এই প্রজেক্টটা কিন্তু তাদের হ্যান্ডস অন ট্রেনিং এর মাধ্যমেই তাদেরকে করতে হয়। তাদেরকে আমরা বেসিক জিনিসটা বুঝিয়ে তাদেরকে বলি তোমরা কাজটা করো। যেমন ধরা যাক আমাদের প্রত্যেক বছর স্টুডেন্টরা অ্যাভারেজে অন্তত 30-40টা করে সিনেমা তৈরি হয়, শর্ট ফিল্মস। হ্যাঁ, অফকোর্স আমি তার গুণগত মান নিয়ে আমি বিচার করতে যাচ্ছি না, নিজেরা করছে, তাদের আইডিয়া নিয়ে করছে। সুতরাং যে ছেলেটি বা যে মেয়েটি ভবিষ্যতে ফিল্ম নিয়ে কাজ করার কথা, প্রোডাকশন নিয়ে, ডিরেকশন নিয়ে, অ্যাক্টিং নিয়ে কাজ করার কথা ভাবছে, তার একটা বেসিক জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে। তেমনই নিউজের ক্ষেত্রে আমি আসি। এই যে আপনার সঙ্গে বসে কথা বলছি, এই যে টক শো, এই টক শোটা ওরা প্রডিউস করে এখানে ওরা নিজের একটা টক শো প্রডিউস করে সেটাকে সেমিস্টার প্রজেক্ট হিসেবে দেয়। আমরা ওদের বুলেটিন বানাতে দিই। আমাদের যেমন স্পেশালাইজেশন পেপার মাস্টার্সে আছে স্পোর্টস জার্নালিজম, আমি তোদের স্পোর্টস জার্নালিজমের ক্ষেত্রে আমরা বলি যে তোমরা একটা স্পোর্টস বুলেটিন বানিয়ে নিয়ে এসো, একটা 5 মিনিটের স্পোর্টস বুলেটিন, এবং তাতে অবশ্যই নিজেদের করা রিপোর্টিং এর দুটো স্টোরি থাকতে হবে, একটা বা দুটো স্টোরি থাকতে হবে। সেটা তোমরা লোকাল যে কোনো পাড়ার ফুটবল টুর্নামেন্ট কভার করো, আইপিএল এর উন্মাদনা কভার করো, হোয়াট এভার ইট ইজ, সেইটা তোমরা করো, কিন্তু সেটাই তোমাদের বুলেটিনে আমরা দেখাবো। তো এই ট্রেনিং গুলো হতেই থাকে সারা বছর জুড়ে। এটা যদি 1 নম্বর হয়। 2 নম্বর হচ্ছে আমাদের সঙ্গে আমরা কিছু বাইরের প্রজেক্টের সঙ্গে যুক্ত, যার মধ্যে সব থেকে প্রেস্টিজিয়াস প্রজেক্ট অবশ্যই বলবো ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। কলকাতা আন্তর্জাতিক বইমেলার ডিজিটাল পার্টনার আমরা গত 5 বছর ধরে। এই বইমেলার ডিজিটাল মানে ফেসবুক পেজ বলুন বা যে কোনো ডিজিটাল মাধ্যমে বলুন, তাদের যে উপস্থিতি এবং সেখানে বইমেলায় যা যা প্রোডাকশন, এটা সম্পূর্ণটা এসএনইউ হ্যান্ডেল করছে। এবং আরো বেসিক বলাটা ভালো যে এসএনইউ স্টুডেন্টসরা হ্যান্ডেল করছে, আমরা থাকি তাদের গাইড করার জন্য। মানে বড় একটা ইভেন্ট কিভাবে কভার করতে হবে বা সেটা কিভাবে হ্যান্ডেল করতে হবে সেই এক্সপেরিয়েন্সটাও হয়ে যাচ্ছে। একদম। এখানে আপাই এর যে এক্সিবিশন সেটা আমাদের স্টুডেন্টরা হ্যান্ডেল করে, কভার করছে। এরকম বছরভর বিভিন্ন ইভেন্ট ওদের ওপরেই পুরো সারা থাকে। এবং এসএনইউতে আমরা সারা বছর এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন অনুষ্ঠান চলে, বিভিন্ন কনফারেন্স হচ্ছে, সেমিনার হচ্ছে, এই সমস্ত কিছু কভারেজের দায়িত্ব আমাদের স্টুডেন্টের। বইমেলা প্রসঙ্গে একটা জিনিস বলতে ভুলে গেলাম, আমার মনে হয় কলকাতা বইমেলার যে মাস্কট হাসো হাসি, এটা খুব পপুলার হয়েছে গত 2 বছরে। এই হাসো হাসির ক্রিয়েটার কিন্তু আমাদের স্টুডেন্টরা, অ্যানিমেশন গ্রাফিক্সের 2 জন স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তারা এটা অ্যানিমেশনটা ডিজাইন করেছে। আমি তো মনে করি যে স্টুডেন্ট হিসেবে এটা একটা বিরাট কৃতিত্ব। মানে এক কথায় বলা যেতে পারে, মানে আমরা যখন থেকে শুরু করি এখন সেটা আরো মানে বলা যায় যে জোর দেওয়া হয় যে মাল্টিটাস্কিং, সেই পুরোটাই শেখানো হচ্ছে এখানে। এবার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন এই দুটো কোর্স তো এখানে ডেফিনেটলি রয়েছে। যারা এখান থেকে গ্রাজুয়েশন করছে তারা যদি পোস্ট গ্রাজুয়েশনে যখন যাচ্ছে, সেটা কি মানে তাদের জন্য কি আবার সেই কোনো এন্ট্রান্স এক্সাম থাকছে? তাদের জন্য এন্ট্রান্স এক্সাম থাকে না, তাদের মার্কসের বেসিসে আমরা পোস্ট গ্রাজুয়েশনে নিই। এবং গ্রাজুয়েশন স্টুডেন্টদের ক্ষেত্রে গ্রাজুয়েশন করে যারা পোস্ট গ্রাজুয়েশনে আসছে, এরকম স্টুডেন্টের সংখ্যাটা প্রত্যেক বছরই বেশ ভালো সংখ্যক একটা স্টুডেন্ট যারা এখান থেকে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করে এখান থেকেই পোস্ট গ্রাজুয়েট করতে চাইছে, এবং তারা এখানকার ইনফ্রাস্ট্রাকচার, এখানকার যে কাজ করার সুযোগ, তাতে ইমপ্রেসড হয়ে যেতে চাইছে। তো এইরকম স্টুডেন্টের সংখ্যা প্রচুর। তবে তার সঙ্গে মাস্টার্স
ইউনিভার্সে বাইরে থেকেও প্রচুর স্টুডেন্ট আসছে, এবং এটা জার্নালিজমের ক্ষেত্রেও, যত জার্নালিজম, অ্যানিমেশনের ক্ষেত্রে আমি বলবো না, কারণ অ্যানিমেশনে আমাদের পোস্ট গ্রাজুয়েট কোর্স আমরা এখনো চালু করি, অ্যানিমেশনে চালু করেছি, ভিএফএক্স এ চালু করতে পারিনি এখনো, করবো ভবিষ্যতে, এআই তেও চালু করবো। জার্নালিজম এবং অ্যানিমেশনের প্রচুর স্টুডেন্ট আমাদের যারা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করে গেছে তারা পোস্ট গ্রাজুয়েট এখানেই করছে, এমনকি জার্নালিজম কমপ্লিট করে পিএইচডিও এখান থেকে তারা করতে চাইছে, এবং এখান থেকে সেই সংখ্যাটাও আস্তে আস্তে বাড়ছে। ওকে, আমি ডেফিনেটলি ইন্টার্নশিপ এবং প্লেসমেন্টের বিষয়ে আসবো। তার আগে যেটা জানতে চাইবো, এখনো পর্যন্ত অনেক পেরেন্টসদের মনে এই প্রশ্নটা থাকে, তারা কিছুটা হলেও কনফিউজ যে কেরিয়ার অপশন কতটা। কেরিয়ার অপশনের কথা বলতে গেলে এবারে যে কথাটা বললেন যে স্টুডেন্টদের, প্যারেন্টসদের মধ্যে অনেক কনফিউশন থাকে, সেই কনফিউশনটা থাকার কারণ হচ্ছে অনেকেই মনে করেন যে জার্নালিজম ডিপার্টমেন্ট বা মিডিয়া ডিপার্টমেন্টে আসা মানে হচ্ছে ট্রেডিশনাল মিডিয়া, শুধু মানে আমাদের এই রিপোর্টিং ফিল্ডে গিয়ে করতে হবে, অ্যানিমেশনে আর কতটুকু ছবি আঁকতে হবে, কিন্তু মিডিয়ার পরিধিটা এখন এতটাই বেড়ে গেছে যে অপশন কিন্তু অনেক বেড়ে গেছে। ট্রেডিশনাল জার্নালিজমে যদি কেউ থাকতে চায় থাকতে পারে, কেউ অ্যাডভার্টাইজিং এ যেতে চাইলে যেতে পারে, পাবলিক রিলেশনসে যেতে চাইলে যেতে পারে, যেগুলো ট্রেডিশনাল ছিল। তার সঙ্গে রেডিওতে আরো সুযোগ যোগ হয়েছে, কারণ এখন প্রাইভেট এফএমস প্রচুর রয়েছে। আমি আগেই বলেছি ইলেকট্রনিক্স মিডিয়া আস্তে আস্তে ডিজিটালের সঙ্গে কনভার্জ করছে, ইলেকট্রনিক্স মিডিয়াতে সুযোগ রয়েছেই। তার সঙ্গে যে নতুন নতুন অ্যাভিনিউগুলো, ধরো দেখ সোশ্যাল মিডিয়া আজকাল অত্যন্ত শক্তিশালী, এবং আমাদের স্টুডেন্টরা, এই জেনারেশনের বাচ্চারা প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো ভাবে কানেক্টেড। সো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এগুলোও আমাদেরই অ্যালায়েড প্রফেশন, এবং এর সঙ্গে প্রচুর স্টুডেন্ট যুক্ত রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে অডিও ভিজুয়াল প্রোডাকশন। এই প্রোডাকশনে এখন এই যে আপনার সঙ্গে বসে কথা বলছি, এখন তো প্রত্যেকটা নিউজ পেপারেরও একটা ডিজিটাল ভার্সন রয়েছে, এবং সেখানে কিন্তু নিউজ পেপার, আমরা যখন হার্ডকোর জার্নালিজম করেছি তখন একটা ধারণা ছিল যে একমাত্র যারা টেলিভিশনে চাকরি করেন তারাই ক্যামেরার সামনে আসবেন, বাকিরা ক্যামেরার পেছনে, শুধু পেন কাগজ নিয়ে তাদের কাজ। এখন তো কনসেপ্টটাই পাল্টে গেছে, এখন পেপারলেস হয়ে গেছে, কম্পিউটার সাভি হতে হবে, এবং প্রত্যেকটা নিউজ পেপারেরও কিন্তু একটা করে সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, বলে তাদেরকেও কিন্তু ক্যামেরার সামনে আসতে হচ্ছে, ক্যামেরায় কথা বলতে হচ্ছে। তো এই জিনিসটায় তারা কিন্তু স্টুডেন্টদের একটা যে জায়গা রয়েছে, এটা আমরা স্টুডেন্টদের পাশাপাশি প্যারেন্টসদেরও বোঝানোর চেষ্টা করি, কারণ সত্যি তো মানে যারা এই মিডিয়া প্রফেশনের সঙ্গে যুক্ত নন তাদের পক্ষে জানাটা তো অসুবিধে, সেই জানিয়ে দেওয়াটাও সেটা তারা বুঝে উঠতে পারে, এটা তো আমাদেরই জানিয়ে দেওয়া কর্তব্য। সেটা আমরা যখন স্টুডেন্ট আমাদের সঙ্গে কথা বলতে আসেন, আমরা স্টুডেন্টদের কাউন্সেলিং করি, সেই কারণে আমাদের আমি এবং আমার যারা সহকর্মী রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে স্টুডেন্ট এবং স্টুডেন্টের প্যারেন্টসের সঙ্গে কথা বলে তাদের যে কনফিউশনগুলো সেগুলো ক্লিয়ার করে দেওয়াটা দরকার। আমি একটু সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গে আসবো। মানে একটা সময় ছিল যখন যারা জার্নালিজম নিয়ে পড়তে আসতো বা হয়তো অন্য কোনো কিছু নিয়ে পড়াশোনা করার পরেও যখন জার্নালিজমে আসতো, তখন তাদের সেই সুযোগটা ছিল না সব কাজটা জেনে বুঝে আসা। সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন অনেকেই স্টুডেন্টরা অনেক কিছু জেনে আসছে, কিন্তু অনেক ভুল ভ্রান্তিও সেখানে থাকছে। তো সেটা মানে কিভাবে তখন তাদেরকে হ্যান্ডেল করা? এটা খুব ভালো, মানে খুব একটা অত্যন্ত জরুরি প্রশ্ন। তার কারণ হচ্ছে ওই অনেক যারা খেলা শেখান, ক্রিকেট কোচ বা ফুটবল কোচ, তারা বলেন যে একদম যারা কিচ্ছু জানে না, ফুটবলে কি করে মারতে হবে জানে না, বা ক্রিকেটের স্ট্রোকটা কিভাবে নিতে হবে জানে না, তাদের শেখানোটা অনেক সহজ। যারা একটু অন্য কোথা থেকে ভুল শিখে আসছে তাদের ভুলটা ভাঙিয়ে শেখানো। আমাদের প্রফেশনের ক্ষেত্রেও এই ব্যাপারটা একই, মানে অনেক স্টুডেন্ট অনেক মিসকনসেপশন নিয়ে আসছে, সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখছে, যে তাদের মনে হচ্ছে যে আরে এটাই তো তাহলে এখন আধুনিক জার্নালিজম। তাদেরকে বোঝাতে হয় যে সোশ্যাল মিডিয়ায় তোমরা যা দেখছো সবটাই যে ঠিক তা নয়। মানে সোশ্যাল মিডিয়ায় আমরা ফেক নিউজ যেমনও দেখছি, তেমন ফেক জার্নালিজমও অনেক দেখছি। ইটস ইম্পর্টেন্ট টু নো হাউ টু ব্যালেন্স। অ্যাবসলিউটলি ব্যালেন্স করাটা জরুরি, এবং কোনটা ঠিক কোনটা ভুল সেটা জানাটা জরুরি, এবং এটা সব ক্ষেত্রেই জরুরি। অ্যানিমেশন যারা করছে, অ্যানিমেশনের স্টুডেন্টদের অনেকের মনে হচ্ছে অ্যানিমেশনটা আজকাল এইভাবে হয়ে যায়, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি দিয়ে করলেই হয়ে যায়, কিন্তু চ্যাট জিপিটিতেও যে কমান্ডটা ঠিক মতো দিতে হবে, তাকে প্রম্পটটা ঠিক মতো দিতে হবে, সেটা তো আমার এখান থেকে আসতে হবে, সেই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করি। এক্স্যাক্টলি।
এবার হচ্ছে ডেফিনেটলি ইন্টার্নশিপ এবং প্লেসমেন্টের দিকে আসবো। এই প্রশ্নটা তো সব স্টুডেন্টদের থাকে, তাদের বাবা মায়েদেরও থাকে। আমাদের এখানে সিস্টেম হচ্ছে আমরা ইউজি স্টুডেন্টদের ইন্টার্নশিপের ব্যবস্থা যোগাযোগ করিয়ে দিই। তারা নিজেরা কেউ চাইলে, তারা যদি মনে করে যে আমি নিজের উদ্যোগে নেব, সেটাও ওয়েলকাম। আমরা কোনো তাতে আপত্তি করি না। আমরা তাদের দেখে নিই যে তারা ঠিক জায়গায় যাচ্ছে কিনা, আর সেটা দেখে নেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো ইন্টার্নশিপটা তারা নিজেদের পছন্দ মতো করতে পারে, অথবা আমরা এখান থেকে আমাদের ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বাররাই আছেন যারা ইন্টার্নশিপের দায়িত্বে আছেন, তারা ইন্টার্নশিপের স্টুডেন্টদের পাঠান। এটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য। পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য প্লেসমেন্ট, হ্যাঁ, আমি এটা কখনো এই মানে মিসকনসেপশনটাই যাব না যে আমাদের 100% স্টুডেন্টদের আমরা প্লেসমেন্ট দিই। আমরা তো প্লেসমেন্ট এজেন্সি নই। আমরা তাদের সুযোগ করে দিই, যেখানে যখন মিডিয়ার যে সেগমেন্টে প্লেসমেন্টের সুযোগ থাকে তাদের সেই সুযোগটা আমাদের জানিয়ে দিই যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবারে বাকি কাজটা করে নেওয়া স্টুডেন্টদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা ওদের এটাই বোঝানোর চেষ্টা করি, দেখো তোমাদের এই দরজা অবধি পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের। দরজার ভেতরে গিয়ে তোমরা কিভাবে ক্র্যাক করবে সেটাই কিন্তু তোমাদের দায়িত্ব। এবং এই ক্র্যাক করাটা, এই ট্রেনিংটাও আমরা যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি, কিভাবে মানে কাজ করতে হবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে এক্স্যাক্টলি কি দরকার হয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমার স্টুডেন্টরা আমাদের প্রচুর ভালো ভালো জায়গায় কাজ করছে, এবং অলরেডি কেউ কেউ ভালো পজিশনে চলে গেছে, জাম্প করতে শুরু করেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এবং এটা টেলিভিশন প্রোডাকশনে, মানে ন্যাশনালি রেপুটেড যে চ্যানেলস, তাতে আমাদের স্টুডেন্টরা রয়েছে। তারা কলকাতার বাইরে আছে, কেউ কেউ কলকাতায় আছে। আবার পাশাপাশি রেডিওতে রয়েছে, প্রাইভেট এফএম স্টেশন, কেউ কেউ রয়েছে ডিজিটাল মার্কেটিং এর, কেউ কেউ রয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং কর্পকমে, কর্পোরেট কমিউনিকেশন। এবং প্রত্যেকটা জায়গাতেই স্টুডেন্টরা কিন্তু, এবং এই কারেন্টলি আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরাও কিন্তু বেশিরভাগই ইন্টার্নশিপের সঙ্গে যুক্ত। আচ্ছা। এবং এই ইন্টার্নশিপটা থেকে আবার এটা আরেকটা রুট, ইন্টার্নশিপ থেকে প্লেসমেন্ট আরেকটা ডাইরেক্ট রুট। অনেকে ভালো ইন্টার্নশিপে তারা ভালো পারফর্ম করলে তাদের সেখান থেকেই অফার দেওয়া হচ্ছে, এবং তারা সেই অফারটা অ্যাকসেপ্টও করছে অনেকে। এবার অনেক সময় যেটা হয়, আমরা তাদেরকে একটু গাইড করার চেষ্টা করি, অনেকে একটু ডাইলেমায় থাকে যে এইটা কি করব, এটা আমার। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা খুব স্বাভাবিক, অনেক সময় হয়, ঢোকার পরে ইনিশিয়ালি মনে হলো এই কাজটা আমার ঠিক স্যুট করছে, বা এখানে আমার ভালো লাগছে না, এখানে আমাকে একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে। অনেক স্টুডেন্টদের ক্ষেত্রেই সেটা হয়। এবারে তারা আমাদের কাছে আসে সাজেশন নেওয়ার জন্য যে স্যার এটা কি করব, কন্টিনিউ করব না ছেড়ে দেবো, ম্যাম এটা কন্টিনিউ করব না ছেড়ে দেবো। আমরা জেনারেলি স্টুডেন্টদের এটাই বলে থাকি যে দেখো, ছাড়তে কোনো জায়গা থেকে ছাড়তে 1 মিনিট লাগে। তোমার নোটিস পিরিয়ড একটা থাকতে পারে, ইন্টার্নশিপে যদি সেটা থাকে অফকোর্স থাকবে, বাট তোমার ছাড়ার ডিসিশনটা 1 মিনিটের, কিন্তু নেওয়ার ডিসিশনটা তোমার অনেক ভেবে চিন্তে নিতে হবে। সুতরাং যেখানে গিয়ে তুমি যদি মনে করো যে এই কাজটা তুমি সেটা কি স্টুডেন্টদের আগে কাউন্সেলিং করা হয় যে তাদের ইন্টারেস্ট কোন দিকে? অ্যাবসলিউটলি, তাদেরকে স্পেশালাইজেশন অফার করা হয়। তারা যে স্পেশালাইজেশনে যাচ্ছে চেষ্টা করা হয় তারা যাতে সেই স্পেশালাইজেশন অনুযায়ী ইন্টার্নশিপ পেতে পারে সেটা। এবং অনেকের ক্ষেত্রে আবার এমনও হয়, আমাদের দীর্ঘ এক্সপিরিয়েন্সে আমরা দেখছি যে অনেকে একটা স্পেশালাইজেশন ভেবে এগোচ্ছে, কিন্তু জয়েন করে অন্য জায়গায় মনে হচ্ছে, বাহ এটাতেই তো আমার ভালো স্যুট করছে, তখন তারা সেখানে ডাইভার্ট, সুইচ ওভারে সেই অপশনটা থাকছে, সেই অপশনটা থাকছে, এবং তাদেরকে আমরা মানে ফ্রি হ্যান্ড দিচ্ছি, তোমরা যেটা তোমার ভালো লাগছে সেটাই করো, এবং যেটা তোমার ক্যারিয়ারের পক্ষে ভালো হয়। এক্ষেত্রে আমরাও যতটা সম্ভব তাদের গাইড করার চেষ্টা করি। ইন্টার্নশিপ গুলো তাদেরকে মানে যেটা ইন্টার্নশিপ যে লিড গুলো আমরা তাদের দিয়ে দিই, এবং সেই একই রকম ভাবে প্লেসমেন্টটাও হয়ে থাকে। এখান থেকে আমার একটা প্রশ্ন খুব মানে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, মানে একজন টিচার আর স্টুডেন্টের মধ্যে যে বন্ডিং অ্যাজ ডিপ অ্যাজ প্যারেন্টিং, মানে সেই ভাইবসটা সত্যি এসএনইউ কতটা স্টুডেন্টদেরকে দেয়? এই যে বললাম যে আমরা স্টুডেন্টদের সারাক্ষণই এইভাবেই গাইড করে যাই। এবং অফিসিয়ালি যদি বলতে হয় তাহলে আমাদের এখানে একটা সিস্টেম আছে, মেন্টর মেন্টি সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটা ব্যাচের একজন করে টিচার মেন্টর থাকেন। ধরা যাক আমাদের গ্র্যাজুয়েশনে 3টে ব্যাচ রয়েছে বা 4টে ব্যাচ রয়েছে। সিমিলারলি জার্নালিজম আজকে আমাদের 4টে ব্যাচ বা 6টা ব্যাচ রয়েছে। প্রত্যেকটা ব্যাচের দায়িত্বে একজন করে টিচার মেন্টর থাকেন। এই টিচার মেন্টরই তাদের, মানে ওই আপনি যেটা বললেন, তারা হচ্ছে তাদের এই ক্যাম্পাস প্যারেন্ট। তার যে কোনো কমপ্লেন, তার এখন লাইফ অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, বাচ্চা ছেলে মেয়েদের প্রচুর সাইকোলজিক্যাল ইস্যুস থাকে, ডিপ্রেশন, এভরিথিং।
আমাদের বলাই আছে যে ইন কেস অফ এনি পার্সোনাল ইস্যুস, ইন কেস অফ এনি প্রফেশনাল ইস্যুস, কাম টু ইউর মেন্টর। এবং মেন্টরকে এসে তারা অনেক পার্সোনাল প্রবলেম শেয়ার করেন, যে আমার এই প্রবলেম হচ্ছে। যতটা সম্ভব তাকে চেষ্টা করি আমরা তাকে সেইভাবে গাইড করার, তাকে সেভাবে মেন্টাল সাপোর্ট দেওয়ার, সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া। দরকার হলে আমরা তাদের প্যারেন্টসদের কল করি। ইনফ্যাক্ট খুব কম জায়গাতেই আছে, আমরা এখানে ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা মিনিমাম গ্র্যাজুয়েশন মানে স্কুল লেভেল ক্রস করে আসছে, আর পোস্ট গ্র্যাজুয়েশন তো আছেই। আমরা সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু নিয়ম করে আমরা বছরে অন্তত একবার বা দুবার পেরেন্ট মিটিং করি, পেরেন্টসদের সঙ্গে ইন্টারাক্ট করার জন্য। কারণ অনেক সময় হয় কলেজ বা ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা কি করছে, তাদের বাবা মায়েরা জানতেই পারছেন না, জানা সম্ভব না, তারা তাদের কাজে ব্যস্ত আছেন। তা আমরা এই ব্রিজিংটা করানোর চেষ্টা করি। আর ওই যেটা বললেন প্যারেন্টিং, তো এটা আমাদের করতেই হয়। মানে প্রচুর সমস্যা নিয়ে স্টুডেন্টরা আসে, তাদেরকে যতটা সম্ভব হেল্প করার জন্য আমরা আছি। এবং সবাইকে বলা আছে যে এই মেন্টরের থ্রু দিয়েই তোমরা সবকিছু করো। তো এক্ষেত্রে ওই স্টুডেন্ট টিচার রিলেশনশিপটা আরো গাঢ় যাতে হয়, সেই চেষ্টাটাই আমরা সবসময় করি। লাস্টলি যেটা জানতে চাইবো, যে যখন একজন স্টুডেন্ট এসএনইউ থেকে পাস আউট হচ্ছে, মানে প্রচুর মেমোরিজ তো থাকে, কিন্তু বেস্ট পার্ট কি নিয়ে তারা বেরোচ্ছে এসএনইউ থেকে? আমার মনে হয় এটা স্টুডেন্টদের কাছ থেকে আরো ভালো জানা যায়। তবে স্টুডেন্টরা অনেকেই বলে যে আমরা এই একটু মানে জাস্ট আপনার সঙ্গে কথা বলার একটু আগেই দুজন স্টুডেন্ট দেখা করতে এসেছিল, তাদের কিছু পেপার ওয়ার্ক, তারা পাস আউট করে গেছে 2025 সালে। তো তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা এখন একজন প্রফেশনাল লাইফে, আরেকজন হায়ার স্টাডিজের জন্য তৈরি হচ্ছে। মাস্টার্স করে সে এই টিচিং প্রফেশনেই আসতে চায়, সো নেট পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। তাদের দুজনের সঙ্গে কথা হচ্ছিল। তো সবাই যেটা বলে যে আমরা এই দিনগুলোকে খুব মিস করি স্যার বা ম্যাম, আমরা যে দিনগুলো এখানে কাটিয়ে গেছি। এবং হ্যাঁ, আমি বলবো না যে 100% স্টুডেন্টের সঙ্গে একই রকম যোগাযোগটা আমাদের থাকে বা 100% স্টুডেন্ট একই রকম কথা বলে, সেটা তো সম্ভব নয়। কিন্তু জেনারেলি স্টুডেন্টরা এই যখন আমাদের প্রত্যেক বছর ওই গ্র্যাজুয়েশন সেরেমনি হয়, কনভোকেশন হয়, তখন স্টুডেন্টরা যখন ঘুরে আসে, তখন তাদের মধ্যে যে উৎসাহটা দেখি, মানে এমন অনেক সময় হয়, আমি বলছি ধরুন কিছু তো ফর্মালিটিস থাকে যে যারা পার্টিসিপেট করবে কনভোকেশনে বা গ্র্যাজুয়েশন সেরেমনিতে, তাদের একটা লিস্ট তাদের গুগল ফর্ম পাঠানো হলো। এবারে হয়তো সে অ্যাক্সিডেন্টালি মিস করে গেছে, মানে আগের দিন রাত্রি পর্যন্ত, মাঝরাত পর্যন্ত আমাদের কাছে ফোন কল আসতে থাকে যে আমি এটা ফর্মটা ফিল আপ করতে ভুলে গেছি, কিন্তু আমি আসতে চাই, কি করে আসবো, আমার আসার ব্যবস্থা করে দিন। মানে এই যে আসার জন্য তাদের যে সেই অ্যাটাচমেন্টটা তৈরি হয়, তার থেকেই বোঝা যায় যে তারা এই জায়গাটার প্রতি একটা অ্যাটাচমেন্ট আছে। এবং প্রত্যেকটা ব্যাচে যখন বেরিয়ে যায়, তখন ওই একটা আমাদেরও একটা এই মিসিং একটা ভাবনা আসে আর কি। এই ফেয়ারওয়েল যে অনুষ্ঠানটা হয় প্রত্যেক বছরই, আমরা বলি যে এটা অ্যাকচুয়ালি ফেয়ারওয়েল নয়, এটা ইটস আ নিউ বিগিনিং ফর ইউ। বাট মুখে বললেও মনে হয় যে হ্যাঁ, এই ব্যাচটাকে তো মিস করবো, তাদের প্রতিদিন ক্লাসে দেখতে পাবো না। আমার মনে হয় স্টুডেন্টদের অনেকেরই সেই ভাবনাটা কোথায় থাকে। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে মিডিয়া স্টাডিজ নিয়ে ভর্তি হতে চাইলে যে এন্ট্রান্স এক্সাম রয়েছে, সেখানে কিভাবে প্রিপারেশন নিতে হবে জানবো। আমার সঙ্গে রয়েছেন ওই ফ্যাকাল্টির প্রফেসর ডক্টর পৃথা চক্রবর্তী ম্যাম। ওয়েলকাম ম্যাম। যেটা জানতে চাইবো যে যারা এন্ট্রান্স এক্সামে বসতে চাইছে, কতটা ডিফিকাল্ট হয় এই এক্সাম, কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এবং বোর্ডের মার্কস সেটাও কি কনসিডার করা হয়? সবকটা বোর্ডের সার্টেন পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করি, তারপরে আমরা এসএনইউ ইটির মার্কসও ক্যালকুলেট করি। অন দ্য বেসিস অফ দ্য মার্কস দ্যাট দে হ্যাভ রিসিভড, আমাদের একটা স্পেসিফিক ডোমেন স্পেসিফিক এন্ট্রান্স এক্সামও আমরা কন্ডাক্ট করি। এই ডোমেন স্পেসিফিক এক্সামিনেশন এই জন্য কন্ডাক্ট করা হয় স্টুডেন্টসের অ্যাপটিটিউড বোঝার জন্যে, স্কিলস বোঝার জন্য, তাকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন ডোমেনটা ওদের জন্য বেস্ট ফিট হবে। এমনি স্যার অলরেডি বলেছে আমাদের মিডিয়া স্টাডিজ আছে, অ্যানিমেশন আছে, গ্রাফিক্স আছে। তো আমরা এই আইডেন্টিফিকেশনের জন্যও এই স্কোর্সগুলো আমাদেরকে অনেক হেল্প করে। তারপরে আমাদের একটা ইন্টারাকশনও হয় স্টুডেন্টসদের সাথে বোঝার জন্য যে ওরা কোনটাতে বেস্ট ফিট বসবে। সো এই 2-3টে ডিফারেন্ট স্টেজেসে আমাদের ফিল্টারেশন প্রসেসও হয়। 2-3টে ডিফারেন্ট স্টেজেসে আমরা স্টুডেন্টসের অ্যাকিউমেন আর অ্যাপটিটিউডও খুব ভালোভাবে বুঝতে পারি।
আচ্ছা, এই যে স্টুডেন্টদের সাথে যখন কথা বলা হচ্ছে তার সাথে প্যারেন্টদের সাথেও কি সেই কাউন্সেলিং সেশনে তারাও কি থাকেন? প্যারেন্ট কাউন্সেলিং অ্যাকচুয়ালি খুব বেশি ইম্পর্টেন্ট হয়, কেন হুম। কি মিডিয়া স্টাডিজে অনেক ধরনের মিথস আছে। এই মিথসটাকে ব্রেক করার জন্য প্যারেন্টসদের ইন্টারাকশন আর প্যারেন্টসদের কাউন্সেলিংটা আমরা খুব বেশি ইম্পর্টেন্স দিই। এটাতে কি হয়, ওদেরও একটা কনফিডেন্স আসে যে যেই সাবজেক্টটা বাচ্চারা পড়ছে বা বাচ্চাদের পড়তে ইচ্ছে আছে ওর মধ্যে অনেক বেশি স্কোপ আছে, এটা বোঝানোর জন্যও আমরা প্যারেন্টসদের সাথে অনেক বেশি ইন্টারাক্ট করি, ওদেরও অনেক বেশি কাউন্সেলিং করি। আজকাল কি হয়ে গেছে, জেনারেশন যেটা আমরা জেনজি বুঝি, ওরা ভিজুয়ালি আর ডিজিটালি বেশি কমিউনিকেট করে। তো ওদের এই ইনস্টিংটাকে ক্যারিয়ারে চেঞ্জ করা, সেটা প্যারেন্টসদেরকে বোঝানো খুব ইম্পর্টেন্ট দ্যাট ওরা অলরেডি একটা ডিজিটাল ফার্স্ট জেনারেশনে জন্মেছে আর ওদের মধ্যে অনেক স্কোপ আছে, ওরা অন্টারপ্রেনার পার্সোনাল ব্র্যান্ডস বিল্ড করতে পারে। এই হোপটা, এই স্কোপটা প্যারেন্টসদেরকে বোঝানো খুব ইম্পর্টেন্ট। তাই বলে ওদের কাউন্সেলিং, ওদের আন্ডারস্ট্যান্ডিং অফ মিডিয়া স্টাডিজ, যেটা জার্নালিজম থেকে অনেক বেশি বড় বা জার্নালিজম থেকে অনেক বেশি ওয়াইড, এটাও খুব ইম্পর্টেন্ট। তো ওদেরও কাউন্সেলিং আমরা অনেক স্ট্র্যাটেজিক্যালি অনেক টাইম নিয়ে করি, ওদের সব কোয়েশ্চেন্স, ওদের যে ডাউটস, প্লেসমেন্টস, ইন্টার্নশিপস নিয়ে যে আমরা অনেক এক্সপোজার দিই, ইন্ডাস্ট্রি রেডি এক্সপোজার দিই, ট্রেনিং দিই, আমাদের স্টুডিওস দেখানো, আমাদের প্রিভিয়াস স্টুডেন্টসদের কাজ দেখানো। দিস অলসো গিভস দেম আ বেটার ক্ল্যারিটি অ্যান্ড বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ মিডিয়া স্টাডিজ অ্যাজ আ ডোমেন। থ্যাংক ইউ ম্যাম। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে কিভাবে মিডিয়া স্টাডিজে স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের সাথে গ্রুম করা হয় তার একটা গ্লিম্পস আমরা চেষ্টা করলাম আজকের এপিসোডে আপনাদের সামনে তুলে ধরতে।